আছো কেউ একজন বলতে হবে গত ক্লাসে আমি কি পড়াইছি। মুয়াজ গত ক্লাসে ছিলা? জি স্যার। হ্যাঁ স্যার আমরা মুয়াজ, গত ক্লাসে স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ গত ক্লাসে ছিলা। তার অন্তঃস্থলীয় অঞ্চলের পর থেকে পরিচয়টা থেকে শুরু করবেন। কেমনে জানলা তুমি? তুমি তো ক্লাসে ছিলা না, তুমি জানলা কেমনে? আর রেকর্ড দেখছি তো। ও আচ্ছা, কলাতন্ত্র। কলাতন্ত্র না? নোট করানো হয়েছিল স্যার কিছু, আমার তো খাতা মানে পেজ রাখতে হবে তাই না? ত্বকীয় কলাতন্ত্র অবশ্যই নোট করানো হয়েছে। স্যার তারপর গত হচ্ছে ক্লাসে কয় পেজে রাখবো স্যার গত ক্লাসের নোটটার জন্য? এই যারা কোর্সে একজনের জিজ্ঞেস করো, গত ক্লাসে নোট করছো দুই একজনকে পেজ বলো। রাখলে হবে। 2 পেজ। গত ক্লাসে একটু কম পড়াইছি, তোমরা ছিলা না, আমারও শরীরটা ভালো ছিল না, গত ক্লাসে বেশি পড়াইনি। তাহলে আমরা ভিত্তি কলাতন্ত্রের মধ্যে আছি বোধহয়, তাই না? এটা একটা উদ্ভিদের মূল বা কাণ্ড যদি আমরা কাটি তাহলে এটা বহিত্বক। এটা কি? অন্তত্বক। অসংখ্য বার এই ছবি আঁকছি যাতে করে তোমাদের আর অস্পষ্টতা না থাকে। এই জায়গাটার নাম কি? কর্টেক্স। তবে অনেক সময় বহিত্বকের নিচে অধোত্বক থাকতে পারে, সবসময় থাকবে এমন না। যদি অধোত্বক থাকে তাহলে অধোত্বকের পর থেকে শুরু হবে কর্টেক্স। কোন পর্যন্ত? অন্তত্বক পর্যন্ত। আর যদি অধোত্বক না থাকে তাহলে বহিত্বকের পর থেকেই শুরু হয়ে যাবে কর্টেক্স। বহিত্বকের পর থেকে শুরু করে অন্তত্বক পর্যন্ত পুরোটাই কর্টেক্স। অন্তত্বকের নিচে অনেক সময় আবার একটা স্তর থাকে, এটাকে বলে পরিচক্র। আর ভেতরে থাকে এরকমের পরিবহন কলা, এগুলো হচ্ছে জাইলেম, যার কাজ হচ্ছে পানি পরিবহন করা। আর এগুলো হচ্ছে ফ্লোয়েম, যার কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। এটা জাইলেম, এটা ফ্লোয়েম। ফ্লোয়েম। আর একেবারে কেন্দ্র যেটা, এটাকে বলে মজ্জা। পি, পি মানে মজ্জা, পিত। আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যে সরু জায়গাগুলো, এটাকে বলা হয় মজ্জারস্যি বা পিথ রে। মজ্জারস্যি। এখন এই যে বহিত্বক আর জাইলেম ফ্লোয়েম, এই দুইটা জিনিস বাদ দিয়ে আর যা কিছু থাকে সবই হচ্ছে ভিত্তি কলাতন্ত্র। তাহলে বহিত্বক আর জাইলেম ফ্লোয়েম বাদ দিয়ে আর কি কি থাকে? অধোত্বক থাকে, কর্টেক্স থাকে, অন্তত্বক থাকে, পরিচক্র থাকে, মজ্জা থাকে, আর মজ্জারস্যি থাকে। এখন আমরা এই যে ভিত্তি কলাতন্ত্র, এটাকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম। ভিত্তি কলাতন্ত্র 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে বহি স্টিলীয় অঞ্চল, আর এক হচ্ছে অন্ত স্টিলীয় অঞ্চল। এটা আবার কি? সেটা হচ্ছে এই যে অন্তত্বক, অন্তত্বক থেকে শুরু করে বাইরের সবটুকু, এটা হচ্ছে বহি স্টিলীয় অঞ্চল। কারণ পরিবহন কলাকে আবার অনেক সময় স্টিলই বলে, সেইভাবে আর কি নামটা দেওয়া হয়েছে। বহি স্টিলীয় অঞ্চলের মধ্যে কে কে থাকবে? অন্তত্বক থাকবে, কর্টেক্স থাকবে, আর অধোত্বক থাকবে। এটা হবে বহি স্টিলীয় অঞ্চল। আর অন্তঃস্টিলীয় অঞ্চল কোনটা? অন্তত্বকের পর থেকে শুরু হবে। অন্তত্বকের পর কে কে আছে? পরিচক্র আছে, মজ্জা আছে, মজ্জারস্যি আছে। তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে কে কে আছে? বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে আছে অধোত্বক, আর আছে তোমার কর্টেক্স, আর আছে তোমার অন্তত্বক। অন্তত্বক পর্যন্ত বহিঃস্থলীয় অঞ্চল। আর অন্তত্বকের পর থেকে শুরু করে যেটা ভেতরে, এটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে? অন্তত্বকের ঠিক নিচে আছে পরিচক্র, তারপরে একেবারে কেন্দ্রে আছে মজ্জা, আর জাইলেম ফ্লোয়েমের মাঝে যে সরু অঞ্চল তার নাম মজ্জারস্যি।
এইটা যদি হয়ে যায় তাহলে আমরা পরিবহন কলাতন্ত্র চলে যাব। পরিবহন কলাতন্ত্র পড়লে চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, আমাকে বলতে হবে, আমি গত ক্লাসে মুসা যেহেতু বললা, কি বলা যায়, তৌহিদ যেহেতু বললা রেকর্ড দেখছো, আমরা কি অন্তঃস্টিলীয় অঞ্চল শুরু করছি গত ক্লাসে, না বহিঃস্টিলীয় অঞ্চল শেষ করছি, কোনটা? স্যার কি স্যার ওই অন্তঃস্টিলীয় অন্তঃস্টিলীয় অঞ্চল অঞ্চলে 3 ভাগে হালকা একটু বিভক্ত কথা এই বলছেন, পর্যন্ত লেখা আছে। পরিচক্রের ব্যাখ্যা শুরু করবেন। অন্তঃস্টিলীয় অঞ্চলের একটা সংজ্ঞা দিব, সেটা কি দিছি কোনো? জি স্যার। জি স্যার। অন্তঃস্টিলীয় অঞ্চলের সংজ্ঞাটা বলো তো, মুসা বলো, তৌহিদ বলো। অন্তঃত্বকের পর থেকে শুরু করে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে অন্তঃস্টিলীয় অঞ্চল বলে। ঠিক আছে, ওর পরে আর কিছু লিখছি? অন্তঃস্টিলীয় অঞ্চল 3 ভাগে বিভক্ত, যথা এক পরিচক্র, এতটুকু লেখাই রেখেছে। আচ্ছা, তাহলে পরিচক্র লিখে আইফেন দাও। তাহলে আমরা এখন পড়বো পরিচক্র। রোমান 1 পরিচক্র লেখো। বুঝতে পারছি, পরিচক্র ইংরেজি হচ্ছে পেরিসাইকেল। পরিচক্র ইংরেজি হচ্ছে পেরিসাইকেল, লিখছ? আচ্ছা শোনো, আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখো তো, একটা ছবি তোমাদের স্ক্রিনে আসছে, বইয়ের ছবি। দাঁড়াও একটু লাইনে থাকো। একটা ছবি আসছে না চোখের সামনে? তো ওই আসছে না আসে নাই? আসছে স্যার। আসছে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে অন্তঃত্বক। ওই যে এক স্তর কোষ দিয়ে তৈরি অন্তঃত্বক। এই অন্তঃত্বক, এই কর্টেক্স, আর যদি এখানে অধঃত্বক থাকতো, এটা বহিঃস্টিলীয় অঞ্চল। কিন্তু অন্তঃত্বকের পর থেকে শুরু হয়ে গেল অন্তঃস্টিলীয় অঞ্চল। এই অন্তঃত্বকের ঠিক নিচে এখানে এক স্তর কোষ দেখো, দেখা যায়? জি স্যার, দেখা যায়। এই কোষটার আকৃতি কিন্তু একটু অন্যরকম। অন্তঃত্বকের কোষগুলো দেখতে অনেকটা ড্রাম শেপ, পিপার মতো, দুই দিক সরু, মাঝখানটা চ্যাপ্টা। অন্তঃত্বকের কোষগুলো হবে ওরকম, কিন্তু পরিচক্রটা হবে একটু অন্যরকম। পরিচক্রটাও প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, কিন্তু পরিচক্রটা হচ্ছে তোমার বহুভুজাকার কোষ দিয়ে তৈরি। বুঝতে পারছো? স্যার অনেকটা পঞ্চভুজ আকৃতির স্যার। বহুভুজাকার, সোজা কথা। কোনোটা জি স্যার। ষড়ভুজাকারও পেতে পারো, কোনোটা বহুভুজাকারও পেতে পারো, পঞ্চভুজাকারও পেতে পারো। এবং এই পরিচক্রতে তুমি প্যারেনকাইমার পাশাপাশি স্ক্লেরেনকাইমা কোষও পেতে পারো। কিছু প্যারেনকাইমা, কিছু স্ক্লেরেনকাইমা, কিন্তু অন্তঃত্বক যেটা, অন্তঃত্বকটা কিন্তু পুরোটাই প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। তাহলে আমরা পরিচক্রটা যদি আমাদের মতো করে ছবি আঁকি, সেটা হবে এরকম। চাইলে আমরাও একটা ছোট্ট ছবি এখানে দিতে পারি। ধরো অন্তঃত্বক, হ্যাঁ, অন্তঃত্বকটা আমরা অংশ বিশেষ যদি আঁকি, এই যে ধরো আমরা একটু জুম করে আঁকলাম, খেয়াল করো, এটা ধরো অন্তঃত্বক, এগুলো অন্তঃত্বক। এখানকার কোষগুলো এরকম পিপার মতো। আমরা ছোট্ট একটা জায়গার অন্তঃত্বক জুম করছি, এটা যদি হয় অন্তঃত্বক, তাহলে পরিচক্রটা কেমন? পরিচক্রটা হচ্ছে এরকম, এখানকার কোষগুলো এরকম পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, নানা রকম বহুভুজাকার। এবং পরিচক্র যে সবসময় এক স্তর কোষ দিয়ে তৈরি হতে হবে এমন কোনো কথা নাই। অনেক সময় পরিচক্র একাধিক স্তর কোষ দিয়ে তৈরি হতে পারে। এই তাহলে দেখো, অন্তঃত্বকের সাথে পরিচক্রটা কিন্তু আলাদা বোঝা যায়, খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে না, তুমি যদি জুম করো তাহলে বোঝা যাবে এটা পরিচক্র। এই টোটালটা পরিচক্র, পরিচক্র। এবং পরিচক্র এক স্তর কোষ দিয়ে তৈরি হবে এমন কোনো কথা না, একাধিক স্তর কোষ দিয়ে তৈরি হতে পারে। আর পরিচক্রের কোষগুলো হবে বহুভুজাকার, এবং এখানে কোনোটা হচ্ছে জীবিত কোষ প্যারেনকাইমা, আর কোনোটা আবার মৃত কোষ স্ক্লেরেনকাইমা। যেটা মৃত সেটার ভেতরে একদম খোলসের মতো, খোসার মতো, ভিতরে কোনো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এসব কিছুই নেই। এর মধ্যে কোনোটা প্যারেনকাইমা, কোনোটা স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোষ যেটা এটাকে সেটা জীবিত। সাইকেল বা চক্র বলার কারণ? পেরিসাইকেল, পরিচক্র চক্রাকারে থাকে, অন্তঃত্বকের ঠিক নিচে চক্রাকারে থাকে, এই জন্য। বুঝতে পারছো? বহিঃস্টিলীয় অন্তঃস্টিলীয় অঞ্চলের একদম পরিধিতে থাকে, পেরিফেরাতে থাকে। পেরিফেরা মানে হচ্ছে কি, বহি মানে পরিধি, পেরিফেরিতে থাকে, সাইক্লিক্যালি থাকে, এই জন্য এরকম। পুরো অন্তঃত্বকটাই তো হচ্ছে এরকম, অন্তঃত্বকটাই তো হচ্ছে চক্রাকার, আর পরিচক্রটা তো তার নিচে থাকে, এই যে এরকম। নাবিল, আমি বোঝাতে পারি না নাকি?
জি স্যার বুঝছি। লেখো, পরিচক্র লিখে আইবেন দাও, কথা বলো না। অন্তত্বকের ঠিক নিচে, অন্তত্বকের ঠিক নিচে এক বা একাধিক কোষ স্তর দিয়ে তৈরি, অন্তত্বকের ঠিক নিচে, অন্তত্বকের ঠিক নিচে এক বা একাধিক কোষ স্তর দিয়ে তৈরি বৃত্তাকার অঞ্চলটিকে পরিচক্র বলে। অন্তত্বকের ঠিক নিচে এক বা একাধিক কোষ স্তর দিয়ে তৈরি বৃত্তাকার অঞ্চলটিকে পরিচক্র বলে। অন্তত্বকের ঠিক নিচে এক বা একাধিক কোষ স্তর দিয়ে তৈরি বৃত্তাকার অঞ্চলটিকে পরিচক্র বলে। পারছো লিখতে? বলো না পারছো কিনা। স্যার আরেকবার। অন্তত্বকের ঠিক নিচে এক বা একাধিক কোষ স্তর দিয়ে তৈরি বৃত্তাকার অঞ্চলটিকে পরিচক্র বলে। পারো নাই? জি স্যার পেয়েছি। পেরেছ। সাথে লেখো, পরিচক্রের কোষগুলি বহুভুজাকার এবং এখানে পরিচক্রের কোষগুলি বহুভুজাকার এবং এখানে জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা উভয় প্রকার কোষ পাওয়া যায়। জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা বানান লিখতে পারবা? এখানে জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা উভয় প্রকার কোষ পাওয়া যায়। পারছো কি কথাটা লিখতে? বলো পারছো কিনা। এখানে জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা উভয় প্রকার কোষ পাওয়া যায়। স্যার চিত্রটা কি আঁকতে হবে স্যার? আঁকলে ভালো, না আঁকলে অসুবিধা নাই। আঁকলে একটু বুঝতে সুবিধা হয়, পড়ার জন্য সুবিধা হয়। এখানে জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা উভয় প্রকার কোষ পাওয়া যায়। আঁকাটা জরুরি না, কিন্তু আঁকলে তোমার পড়তে সুবিধা হতে পারে, বুঝতে সুবিধা হতে পারে। এখানে জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা উভয় প্রকার কোষ পাওয়া যায়। আমি কিন্তু এখানে অল্প একটু জায়গা জুম করছি, ওই যে একটু আগে একটা ছবি দেখছো না, তার ছোট্ট একটা জায়গা জুম করছি। তাহলে এই জায়গাটা, এর একটা ছোট্ট জায়গা জুম করলে তুমি অন্ততকার পরিচক্রটা দেখতে কেমন হবে বুঝতে পারবা, সেই জন্য আমি ওই ছবিটা এঁকে দিচ্ছি। কি লিখছি লাইনটা? এখানে জীবিত প্যারেনকাইমা এবং মৃত স্ক্লেরেনকাইমা উভয় প্রকার কোষ পাওয়া যায়। লিখছো? সাথে লেখো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকে না, কিন্তু মূলে পরিচক্র থাকে। দাঁড়ি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকে না, কিন্তু মূলে পরিচক্র থাকে। দাঁড়ি, সাথে লেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূল উভয়ের পরিচক্র থাকে।
একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকে না, কিন্তু মূলে পরিচক্র থাকে। দাঁড়ি। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূল উভয়ের পরিচক্র থাকে। কথাটার মানে বুঝছো না বোঝো নাই? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকে না, কিন্তু মূলে পরিচক্র থাকে, মানে ওই একবীজপত্রীর মূলে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড উভয়ের পরিচক্র থাকে। তাহলে বোঝা গেল মূল একবীজপত্রী হলেও পরিচক্র থাকবে, দ্বিবীজপত্রী হলেও পরিচক্র থাকবে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী কাণ্ডের পরিচক্র থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডের পরিচক্র থাকে। বুঝছো কথাটা না বোঝো নাই? স্যার একটা সামান্য বীজপত্র মানে দুইটা থাকলে বা একটা থাকলে এত মানে এত বৈশিষ্ট্য ডিফার ভ্যারিয়েশন, করে কেন? এত হ্যাঁ স্যার, ডিফার মানে করে এটার কারণ কি স্যার? আরে একবীজপত্রী উদ্ভিদের তো কি বলা যায়, শ্রেণী আলাদা, টোটাল মানে গ্রুপই আলাদা সেটাই তাদের। স্যার, মানে এই শুধু একটা বীজপত্রের না জন্যই এত না, এটা এটা ডিফারেন্স? ঠিক না। শুধু একটা বীজপত্রের জন্য যে তাদের ক্যারেক্টার এত আলাদা হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। ওদের তো অনেক ক্যারেক্টারই একটার সাথে আরেকটা। বীজপত্র তার মধ্যে একটা। ওদের একবীজপত্রীর পাতা দ্বিবীজপত্রীর পাতা একরকম না, একবীজপত্রীর কাণ্ড দ্বিবীজপত্রীর কাণ্ড একরকম না, একবীজপত্রীর মূল দ্বিবীজপত্রীর মূল একরকম না, একবীজপত্রীর ফুল দ্বিবীজপত্রীর ফুল একরকম না, একবীজপত্রীর বীজ দ্বিবীজপত্রীর বীজ কোনোটাই একরকম না। তুমি কম্পেয়ার করো, একবীজপত্রী দুই একটা উদ্ভিদের কথা মনে করো। ধরো ধান, গম, ভুট্টা, আখ, বাঁশ, ঘাস, এগুলো সব একবীজপত্রী। পাশাপাশি তুমি এই যে তোমার কি বলা যায়, লাউ, কুমড়া, শসা, আম, জাম, কাঁঠাল, এগুলো দ্বিবীজপত্রী। এগুলো কম্পেয়ার করো। প্রথমে আসো শিকড়। তুমি তাল, খেজুর, নারকেল, সুপারি, এদের শিকড় দেখো, গুচ্ছমূল। আর ওই দ্বিবীজপত্রী ওদের মূল হচ্ছে প্রধান মূল, বড় একটা মূল আর তার শাখা প্রশাখা। তাহলে এখানে পার্থক্য। কাণ্ডে দেখো, একবীজপত্রীর কাণ্ড সাধারণত সরু, বেশি একটা মোটা হয় না, কিন্তু দ্বিবীজপত্রীর কাণ্ড তো অনেক মোটা মোটা হয়। পাতা দেখো, একবীজপত্রীর পাতা হচ্ছে লম্বা লম্বা টাইপের, পাতা শিরা হচ্ছে সমান্তরাল। দ্বিবীজপত্রীর পাতা অত বড় না, ছোট ছোট, আর পাতা শিরা হচ্ছে জালিকা শিরা বিন্যাস। তারপরে ফুল দেখো, একবীজপত্রীর ফুল হয় অনেক ছোট ছোট, এবং ফুলে সাধারণত তেমন পাপড়ি বা এসব থাকে না। তুমি ধান, গম এগুলো বা কি বলা যায়, খেজুর, নারকেল, এগুলোর ফুলের কথা বিবেচনা করো। গাছ যত বড়ই হোক, ফুল অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু দ্বিবীজপত্রীর ফুল তো অনেক বড় বড় হয়। ফুলের পাপড়ি থাকে, স্যার সুন্দর এটাই সুগন্ধ মানে থাকে। এটাই বলতেছিলাম যে মানে বৈশিষ্ট্যের এই যে পার্থক্যগুলো, এটার তো প্রত্যেকটা কারণ বৈশিষ্ট্য শুধু আলাদা, এখন প্রত্যেকটা স্যার বৈশিষ্ট্য আলাদা। এখন স্যার এর কারণ তো বীজপত্রের জন্যই মূলত, না কারণ না তা না না হলে না তো না না না, তা না হলে স্যার বীজপত্রের আমরা জন্য না। শুধু বীজপত্র মানে ওই প্রথমে তো তো বীজপত্র বৈশিষ্ট্যের দেখেই জন্য। বুঝতে পারি আমরা না যে এটার বৈশিষ্ট্য না এমন হবে। না, আমি বলি, ওইটাকে চেনার জন্য বলে দেওয়া হয় যে বীজপত্র হচ্ছে ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে এদের বীজপত্র একটা আর ওদের বীজপত্র দুইটা। তো এই জন্য ওদের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটার জন্য নাম দিয়ে দেওয়া হয়েছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। যেমন আমি বলি যে, আমরা বলি যে কি বলা যায়, পুরুষ আর স্ত্রী, তাই না? এখন পুরুষ আর স্ত্রীর ক্যারেক্টার তো অনেকগুলো আছে, সব ক্যারেক্টারে দেখবা আলাদা, কিছু কিছু ক্যারেক্টারে মিল আছে। এখন কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে যদি আমি বলে দেই এই জন্য সে পুরুষ, ওই জন্য সে স্ত্রী, ওটা আমরা বলতে পারি। কিন্তু শুধু ওই একটা ক্যারেক্টারের জন্য যে পুরুষ আর স্ত্রী আলাদা তা না, তাদের সকল ক্যারেক্টারই আলাদা। বুঝতে পারছি বিষয়টা ওরকম। আচ্ছা, তাহলে আমরা পরিচক্রের কথা লিখছিলাম, এবার সাথেই লেখো। তাহলে কি দাঁড়ালো, মূল যদি হয় মূল, তাহলে একবীজপত্রীর মূলেও পরিচক্র থাকবে, দ্বিবীজপত্রীর মূলে পরিচক্র থাকবে। এবং মজার বিষয় হচ্ছে, একটা মূলের যখন শাখা প্রশাখা তৈরি হয়, তখন সেই শাখা প্রশাখা তৈরির যে স্টার্টিং ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু পরিচক্রের মধ্যেই ঘটে। ধরো এটা তো একটা মূলের প্রস্থচ্ছেদ তুমি কাটছো, যেটা পরিচক্র দেখতে পাচ্ছ। একটা মূলের যে শাখা প্রশাখা তৈরি হবে, সেই শাখা প্রশাখা তৈরির যে ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু পরিচক্রের ভেতরে ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় এমসিকিউ তে আসে। এটা আমরা এখন লিখবো। লেখো, মূলের শাখা প্রশাখা তৈরির সূচনা, মূলের শাখা প্রশাখা তৈরির সূচনা পরিচক্রে ঘটে থাকে। মূলের শাখা প্রশাখা তৈরির সূচনা পরিচক্রে ঘটে থাকে। মূলের শাখা প্রশাখা তৈরির সূচনা পরিচক্রে ঘটে থাকে। লিখতে পারছো কিনা দেখো।
পারছো লিখতে? বলো লিখতে পারছো কিনা? জি স্যার, পেরেছি লিখতে। মূলের শাখা প্রশাখা তৈরির সূচনা পরিচক্রে ঘটে থাকে। দাঁড়ি সাথে লেখো খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান পরিচক্রের প্রধান কাজ। খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান পরিচক্রের প্রধান কাজ। খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান, একটা উদ্ভিদের যে ফার্মনেস, রিজিডিটি, শক্ত যেটা, এটা পরিচক্রের কারণে হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান পরিচক্রের প্রধান কাজ। লিখছ? বলো লিখছো কিনা? জি স্যার, লিখছো লিখেছি। না? এবার আমরা পড়বো কি, পরিচক্র শেষ, এবার পড়বো মজ্জা। এই যে ধরো এখানে ধরো জাইলেম আছে, আমি এইটার মধ্যেই ছবিটা দেখাই, এগুলো ধরো জাইলেম, তাই না? এগুলো হচ্ছে জাইলেম। এটা অন্ততক যেটা এখানে জুম করছি, এটা পরিচক্র যেটা এখানে জুম করছি, এটা জাইলেম, যার কাজ হচ্ছে পানি পরিবহন করা। আর এটা মনে করো ফ্লোয়েম। এটা মনে করো ফ্লোয়েম, যার কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। তাহলে এই জায়গাটাকে আমি কি বলবো? মজ্জা। আর জাইলেম ফ্লোয়েমের মাঝখানের এই সরু জায়গাটাকে আমরা কি বলবো? মজ্জা রশ্মি। তাহলে আমরা প্রথমে মজ্জাটা লিখবো। লেখো অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে, অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে মজ্জা বলে। অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে মজ্জা বলে। অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে মজ্জা বলে। অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে কি বলে? মজ্জা বলে। লিখতে পারছো? স্যার মজ্জা কোন ইংলিশ ওয়ার্ড নাই? ইংলিশ পিথ, PITH, পিথ। অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে পিথ বা মজ্জা বলে। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, তিনটা শব্দই লেখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা তো এখানে লেখাই আছে, শুধু কোলেনকাইমা শব্দটা আমি লিখে দিলাম। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কোষের সংমিশ্রণে মজ্জা তৈরি হয়। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কোষের সংমিশ্রণে মজ্জা তৈরি হয়। প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কোষের সংমিশ্রণে মজ্জা তৈরি হয়। তোমাদেরকে কি আমি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কোষ সম্পর্কে একটু ধারণা একদিন দিছিলাম? তৌহিদ, নাকি দেই নাই? জি স্যার, বলছেন। এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এগুলো হচ্ছে আসলে স্থায়ী কলা, স্থায়ী কোষ। এই কলার কোষগুলো বিভাজিত হয় না, এবং এদের মধ্যে প্যারেনকাইমা কোষগুলো দেখতে এরকম। প্যারেনকাইমা কোষের মধ্যে সাধারণত আন্তঃকোষীয় ফাঁক থাকে এরকম। কর্টেক্সে বেশিরভাগই প্যারেনকাইমা কোষ দেখা যায়। এগুলো হবে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে, কোষের প্রাচীর হবে পাতলা, তুলনামূলকভাবে নরম, নমনীয়, আর কোষগুলো হচ্ছে জীবিত। কোষগুলো জীবিত, আর কোষের প্রাচীরের পুরুত্ব সব জায়গায় একই রকম। কিন্তু কোলেনকাইমা আবার একটু ভিন্ন রকম। কোলেনকাইমার কোষগুলো হবে এরকম, কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে না,
এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা লিগনিন, পেকটিন, সুবেরিন এরকম কিছু পদার্থ দ্বারা ভরাট থাকবে। এই কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, এক। দুই হচ্ছে এই কোষগুলো জীবিত, ঠিক আছে, তবে কোষগুলোর সাইটোপ্লাজমের মধ্যে অনেক বড় বড় ফাঁকা জায়গা দেখা যায়, এরকম কোষের মধ্যে বড় বড় ফাঁকা গহ্বর দেখা যায়। আর কি, কোষের যে প্রাচীর, এই কোষ প্রাচীরের পুরুত্ব সব জায়গায় একরকম না। এই যে দেখো, এখানকার কোষ প্রাচীর অনেক বেশি পুরু, বাট এখানে পাতলা। আবার এখানে হয়তো এরকম, এদিকের কোষ প্রাচীর খুব পুরু, অন্যদিকের কোষ প্রাচীর পাতলা। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কোষ প্রাচীরের পুরুত্ব সব জায়গায় সমান না, কোথাও বেশি আর কোথাও কম। আর আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না, এই বৈশিষ্ট্য হচ্ছে কোলেনকাইমা। আর কোষ প্রাচীর পুরুত্ব সব জায়গায় সমান না, কোথাও বেশি কোথাও কম। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে আবার এরকম, কোষগুলো একদম মোটামুটি একই রকম আকৃতির, আর কোষগুলোর মধ্যে কোনো অঙ্গাণু থাকবে না, সাইটোপ্লাজম থাকবে না, একদম ফাঁকা, কোষের ভেতরটা ফাঁকা এবং মৃত। এই কোষগুলো মৃত, এরকম কোষগুলো বহুভুজাকার বা ষড়ভুজাকার, যাই হোক, কিন্তু কোষের ভেতরে কিচ্ছু নাই, খোসা একদম, কিন্তু খুব শক্ত। এটার নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের থাকতে হবে, যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্যার এইটা কি স্ক্লেরেনকাইমা পুরাটুকু একটা কোষ নাকি প্রত্যেকটা আলাদা আলাদা কোষ? আলাদা কোষ। এটা একটা, তাহলে এটা স্যার একটা, এটা এটা একটা। টিস্যু বলা উচিত। না, আমি তো টিস্যুই বলবো, অনেকগুলো কোষ নিয়ে টিস্যু তৈরি হয়। এটা স্ক্লেরেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, এটাও কোলেনকাইমা কলা, এটাও প্যারেনকাইমা কলা। আমি তো এখানে অনেকগুলো কোষ আঁকছি, কথা বলার সময় একটা কোষের কথা বলছি, কিন্তু প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য সেম। আর স্যার অনেকগুলো কোষ নিয়েই তো কলা। হ্যাঁ, স্যার মজ্জার প্রথম লাইনটি একটু একবার বলবেন স্যার? বলতেছি, আগে এই জিনিসটাকে ক্লিয়ার করো। স্যার প্যারেনকাইমা, কোলেনকাইমা, লেখাটাই তো লেখা হয়েছে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে মজ্জা তৈরি হয়। হ্যাঁ, তো অনেকগুলো কোষ একসাথে থাকলে সেটা একটা কলা, তাতে সমস্যা তো নাই। তুমি যদি ওখানে কোষ না লিখে কলা লেখো, তাতেও তো সমস্যা নেই। এগুলো হাজার হাজার প্যারেনকাইমা কোষ থাকে, তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি যদি বলি সব রকমের কোষ দিয়ে একত্রিত হয়ে তৈরি হয়, সেটা ভুল কথা না, ওটা তো কথাটা ইয়ে না। কোষ দিয়ে তৈরি মানে তো কোষ দিয়েই তো কলা, তাতে অসুবিধা হবে না, ওই লাইনটাতে বাক্যটা ভুল হয় নাই, বুঝতে পারছো? তুমি যদি এটা লেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কলা দিয়ে তৈরি, সেটাও ঠিক আছে, আবার কোষ দিয়ে তৈরি, সেটাও ঠিক আছে, কোষ দিয়েই তো কলা আসে, তাতে সমস্যা নেই। তাহলে আমি লাইনটা কি লিখছি মজ্জার ওখানে, ইহা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কলা দিয়ে তৈরি বা কোষ দিয়ে তৈরি, যা লেখো তাতে অসুবিধা নেই। প্রত্যেকটা কোষ দিয়ে প্যারেনকাইমা একটা আলাদা, স্ক্লেরেনকাইমা একটা আলাদা এবং কোলেনকাইমা একটা আলাদা কলা হয়। স্যার প্রথম লাইনটি একটু একবার বলবেন স্যার? একদম আবার প্রথম বলবো, লাইনটি হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চলের কেন্দ্রস্থলকে মজ্জা বলে, যা প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি বা কলা দিয়ে তৈরি। পারছো লিখতে? জি স্যার। ঠিক আছে। অসংখ্য প্যারেনকাইমা কোষ একসাথে থাকলে ওটা একটা কলা, অসংখ্য কোলেনকাইমা কোষ এক জায়গায় থাকলে ওটা একটা কোলেনকাইমা কলা, অসংখ্য স্ক্লেরেনকাইমা কোষ এক জায়গায় থাকলে সেটা স্ক্লেরেনকাইমা কলা। সমস্যা নাই, কোষ বা কলা যে শব্দই ব্যবহার করো ওখানে অসুবিধা হবে না। আচ্ছা, ওখানে মজ্জার ওখানে আরেকটা কথা লেখো। তুমি একটা জিনিস খেয়াল করছো, কিছু গাছ আছে, যেমন মনে করো বাঁশ, বাঁশের কিন্তু ভেতরটা ফাঁকা, তাই না? তারপরে আছে তোমার এরকম নলখাগড়া আছে না, তারপরে কুমড়া, লাউ, ঠিক খেয়াল করছো? ধান, গম, ভুট্টা অবশ্য না। এই সমস্ত উদ্ভিদের কি হয় জানো, কাণ্ড যদি কাটো তাহলে ভেতরে একটা বড় ফাঁকা জায়গা আছে, আছে নাকি নাই বলো? এই সমস্ত জি উদ্ভিদের কাণ্ড জি যদি স্যার আছে আড়াআড়ি, স্যার। ভেতরেও একটা ফাঁকা জায়গা, ফাঁকা। আসলে কি জানো, এই জায়গাটাতে মজ্জা ছিল, সেই মজ্জাটা গলে গেছে, যে কারণে এই বড় একটা হলো বা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই কথাটা আমি এখন বলবো। কি কি উদ্ভিদে পাওয়া যায়? ধান, গম, ভুট্টা না কিন্তু, আখও না, বাঁশ বলতে পারো, বাঁশ, নলখাগড়া, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ভেতরে মজ্জাটা গলে যায়। কুমড়া, লাউ, লাউ গাছেও তাই, যেগুলোর আমরা ডাটা যখন খাই দেখি না ভেতরটা ফাঁকা, তাই আমরা এখন এই কথাগুলো বলবো। দেখো, ধান, গম, বাঁশ, নলখাগড়া, লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের, ধান, গম, বাঁশ
নলখাগড়া, লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে মজ্জা, স্যার পোয়েসি পরিবারের। পোয়েসি পরিবারের সবাই না, আবার ভুট্টা, আখ এদের তো না, দুর্বাঘাস এদের আবার না, সবার না। আর এই যে লাউ কুমড়া এরা তো আবার পোয়েসিও না, ওরা তো আবার অন্য পরিবার, পোয়েসি পরিবার বলা যাবে না। পুরো লাইনটা আবার বলি, ধান, গম, বাঁশ, নলখাগড়া, লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের মজ্জা বিগলিত হয়ে ফাঁকা গহ্বর তৈরি হয়, দাঁড়ি। ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের মজ্জা বিগলিত হয়ে ফাঁকা গহ্বর সৃষ্টি হয়। বলো না, লিখতে পারছো কিনা? পারছো স্যার। লিখতে? ঠিক আছে, সাথে লেখো, খাদ্য ও পানি সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা মজ্জার কাজ। এই ভিত্তিকলার সবারই এই কাজ আছে, একই কাজ। খাদ্য সঞ্চয়, পানি সঞ্চয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এই ভিত্তিকলার সবার এই সেম কাজ। খাদ্য ও পানি সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা ভিত্তিকলার কাজ, সরি ওই যে মজ্জার কাজ। পারছো লিখতে? স্যার আরেকবার। খাদ্য ও পানি সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা মজ্জার কাজ। খাদ্য ও পানি সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা। তাহলে স্যার যাদের ওই মজ্জা গলে যায় ওরা খাদ্য সঞ্চয় করে। ওরা তো মজ্জা বাদ দিয়ে অন্য জায়গা দিয়ে ওই কাজ চালায়। মজ্জা নাই, এখন কি করবে? তখন কর্টেক্স বা এইসব জায়গা দিয়ে ওই কাজটা চালিয়ে নেয়, বুঝছো? স্যার যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি তো ওদের এমনিতে কমই থাকে, একমাত্র বাঁশ ছাড়া এগুলোর মধ্যে কোনোটাই তো শক্তি নাই খুব একটা। বাঁশটা সোজা শক্ত, বাঁশের আবার কর্টেক্স অঞ্চলটা খুব শক্ত, ওইটা পুরোটাই হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা ফাইবার দিয়ে স্যার তৈরি। যান্ত্রিক শক্তি বলতে কিছু মানে খাড়া হয়ে যে দাঁড়িয়ে থাকে, খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, হার্ডনেস যেটা, তার শক্তি যেটা, বুঝছো বিষয়টা? এখন ওই এখানে যে কয়টা নাম লিখছি ওদের তো মজ্জা নাই, ওদের যান্ত্রিক শক্তিও তো নাই, আছে সহজেই তো ভেঙে যায় বাঁশ ছাড়া আর কি। স্যার এই মজ্জার কারণে কি তাহলে কাণ্ড সোজা থাকে? মজ্জা সাহায্য করে, অবশ্যই সাহায্য করে। আচ্ছা, মজ্জা হয়ে গেলে এবার লেখো মজ্জা রশ্মি। দেখো আজকে চ্যাপ্টারটা শেষ করতে পারলে ভালো হয়, পরিবহন কলাতন্ত্রটা শেষ আজকে হবে না, আরেকটা আইটেম আছে, আরেকটা ক্লাস করে শেষ করে দিতে পারলে ভালো হয়। এবার লেখো, কি লিখবো লাইনটা? মজ্জা রশ্মি লেখো নিচের নাম্বার দিয়ে। এই যে মজ্জা রশ্মি, এই যে এটা পরিচক্র গেল, মজ্জা গেল, এবার মজ্জা রশ্মি। এগুলো বেশি বাড়ানোর কিছু নাই, এগুলো বেশি ইম্পর্টেন্ট আইটেম না, এগুলো আসেও না তেমন একটা, তারপর তাড়াতাড়ি লিখে যাই আমরা। লেখো, অন্তঃস্টিলীয় অঞ্চলে পরিবহন কলার মাঝে মাঝে, এই যে জাইলেম আর ফ্লোয়েমকে পরিবহন কলা বলে, অন্তঃস্টিলীয় অঞ্চলে পরিবহন কলার মাঝে মাঝে যে সকল সরু অঞ্চল দেখা যায় তাদেরকে মজ্জা রশ্মি বলে। অন্তঃস্টিলীয় অঞ্চলে পরিবহন কলার মাঝে মাঝে যে সকল সরু অঞ্চল দেখা যায় তাদেরকে মজ্জা রশ্মি বলে। অন্তঃস্টিলীয় অঞ্চলে পরিবহন কলার মাঝে মাঝে যে সকল সরু অঞ্চল দেখা যায় তাদেরকে মজ্জা রশ্মি বলে। লিখতে পারছো? অন্তঃস্টিলীয় অঞ্চলে পরিবহন কলার মাঝে মাঝে যে সকল সরু অঞ্চল দেখা যায় তাদেরকে মজ্জা রশ্মি বলে। লিখতে পারছো প্লিজ? মানে স্যার জাইলেম ফ্লোয়েমে যে মাঝামাঝি যে হ্যাঁ হ্যাঁ স্তরটা হ্যাঁ, আছে। এই যে ধরো আমি লিখছি, এই যে এই জায়গাটা দেখো, এই যে দেখো আমি দাগ দিচ্ছি, দেখা যায় প্লিজ? জি স্যার দেখা যায়। অন্তঃস্টিলীয় অঞ্চলে
পরিবহন কলার মাঝে মাঝে যে সরু অঞ্চল থাকে তাদেরকে মজ্জারস্যি বলে। রেগুলার রিয়েল পিকচার দেখালে ভালো হতো গুগল থেকে। রিয়েল পিকচার দেখবা মানে বইয়ের রিয়েল পিকচার না নেটের? স্যার নেটের। নেটের, লাইনে থাকো। আমার মোবাইলে স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার হয়েছে। ঠিক আছে। ছবি আসছে? কোন ছবি কি দেখা যায়? হ্যাঁ স্যার যায়, বইয়ের ছবি তো স্যার। দাঁড়াও, বইয়ের ছবি মানে বইতে তো একটা আছে, তুমি এখানে অনেকগুলো দেখতে পাবে, এই আর কিছু না। তুমি চাচ্ছ একদম জেনুইন, যেটা সেকশন করে যেটা দেখতে পাওয়া যায়, এই ছবিটা জেনুইন। এই যে উপরের যে ছবিটা দেখতেছো না, হ্যাঁ স্যার। এটা কিন্তু সেকশন করে একদম অরিজিনাল উদ্ভিদের অংশ সেকশন করে তারপরে স্টেইনিং করে, স্টেইনিং মানে হচ্ছে বিভিন্ন কালার আছে বুঝছো, ওটার মধ্যে দিয়ে তারপরে শেষে মাইক্রোস্কোপের নিচে দিতে হয়। যেমন স্যাফরানিন আছে, ক্রিস্টাল ব্লু আছে। কি স্যার Crystal- কাণ্ড স্যার? না, এটা কাণ্ড। কাণ্ডের ক্ষেত্রে মজ্জাটা ভালো দেখা যায়, এই জন্য আমি ওটা আনছি। এখন আমি এটা গ্যালারি থেকে দেখাই। এখন এখানে দেখো, এটা কিন্তু জেনুইন পিকচার। এখন দেখো এখানে চিহ্নিতকরণটার দিকে তাকাও, বুঝতে পারছো? এপিডার্মিসটা দেখতে একটু কষ্ট হবে, কারণ এপিডার্মিসটা খুব সূক্ষ্ম তো। আর অন্যগুলো তুমি দেখবো। মজ্জা দেখতে চাও? এই পুরোটাই মজ্জা, অনেক বড় মজ্জা। এগুলো পরিবহন কলা। এই মাঝখানে সরু অঞ্চলটার নাম হবে মজ্জারস্যি। বুঝতে পারছো না পারো না? এখানে দেখো মজ্জারস্যিটা আবার একটু দেখান স্যার। মজ্জারস্যিটা, পিত্রেটা তোমার দেখা দরকার। পিত্রেটা দেখলে এই ছবিটা তত ভালো বুঝবে না, তাহলে আমি পিত্রে লিখে সার্চ দিই। এখানে মজ্জারস্যিটা বুঝতে গেলে আরেকটু অন্য একটা ছবি হলে ভালো হবে। লাইনে থাকো। এটা জেনুইন পিকচার, এটার মধ্যে আমি তোমাকে ভালো বুঝাতে পারবো। আসছে উপরের যে ছবিটা না, ওটা কিন্তু তোমার অরিজিনাল পিকচার। তবে এগুলোর স্লাইড কিনতে পাওয়া যায় বুঝছো, তোমাদের কলেজে দেখাবে, প্র্যাকটিক্যাল যখন হবে না, তুমি এগুলোর স্লাইড দেখতে পাবা। এগুলোর স্লাইড কিনতে পাওয়া যায়। আর কবে হবে স্যার, সবই তো শেষ। কেন, সবই শেষ করি, প্র্যাকটিক্যাল তো হয় নাই এখনো। সেকেন্ড ইয়ারে উঠলে হবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হয়েছে তোমাদের দু একদিন? স্যার আমাদের তো জি স্যার, অনলাইনে হয়েছে অনলাইনে তো স্যার। কতগুলো করাইলে। এই যে দেখো, এই জায়গাটা হচ্ছে পিত্রে। এই যে দেখো, ওই যে জাইলেম দেখা যায়, এই যে ছোট ছোট ছিদ্রওয়ালা, এগুলো জাইলেম। এখন এইগুলো তোমাদের প্র্যাকটিক্যালে নাই, এই জন্য বুঝছো। আর এই পুরোটা পিত বা মজ্জা। কি বলেছে বুঝছো, তোমাদের এগুলো স্যার প্র্যাকটিক্যালে জাইলেম ফ্লোয়েম কি সামনাসামনি থেকে স্যার? না। সেটা আমি পরিবহন কলা পড়াবো অনেক একটু পরে, সেখানে বলবো, এখন ওইদিকে মনোযোগ দিও না। তুমি স্যার এখন পিত মজ্জার আর তো ঘনত্ব অনেক বেশি স্যার, মজ্জা। হ্যাঁ পিত্রে আর পিতটা চেনো নাবিল? হ্যাঁ স্যার। এই যে এটা হচ্ছে মজ্জা, ঠিক আছে বুঝছো। আর এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম আছে এখানে, এটাকে বলে ভাস্কুলার বান্ডিল, একসাথে থাকে এরকম। নাবিল বুঝছো? হ্যাঁ স্যার। আর তোমার মজ্জা রশ্মিটা তোমার দেখার ইচ্ছে না, দাঁড়া আমি এটা ডিফারেন্ট কালার নিয়ে আসি, ডিফারেন্ট কালার দিয়ে তোমাকে দেখাই। এই যে দেখো,
মোবাইলে অত ভালো, এই যে এই জায়গাটা আমি একটা হলুদ দাগ টানতেছি, দেখা যায় নাবিল? হ্যাঁ স্যার। এগুলো মজেরস্যি। এই জায়গাটাকে তুমি বলবো মজেরস্যি। বুঝাতে পারছি না পারি নাই? মানে স্যার পাশাপাশি দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝে হ্যাঁ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। আর একেবারে বাইরে হচ্ছে বহিঃত্বক। বুঝতে পারছো? এই জায়গাটা হচ্ছে কর্টেক্স, এই জায়গাটা কর্টেক্স। তাহলে আমি কাজ এখন কি স্যার এটার? কোনটার, মজেরস্যির? হ্যাঁ স্যার। ওই ভিত্তিকলা সবারই কাজ সেম। কাজটা লেখো তাহলে, কাজ তো লেখো নাই না, লিখছো? না স্যার, শুধু সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ সংজ্ঞা দিছি, ওইখানে লেখো মজেরস্যির, ওখানে লেখো। কেন ওই কথাটা লিখছো না? ওই সংজ্ঞার পরে এখানে লেখো প্যারেনকাইমা কমা কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে মজ্জারস্যি অঞ্চল গঠিত হয়। 3 রকমের কোষই পাওয়া যায়, মজ্জায়ও যা পাওয়া যায় মজ্জারস্যিতেও তাই পাওয়া যায়। স্যার এটা তো মজ্জা লিখছি, আবার মজ্জা রশিটাও লিখবো? ওই একই একই, মজ্জারই একটা অংশ হচ্ছে মজ্জারস্যি, মজ্জারই একটা সরু অঞ্চলের নাম মজ্জারস্যি। সব এক, সেম জিনিস একই। লেখো প্যারেনকাইমা কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কোষের সংমিশ্রণে মজ্জারস্যি তৈরি হয়। প্যারেনকাইমা কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কোষের সংমিশ্রণে বা কলার সংমিশ্রণে মজ্জারস্যি তৈরি হয়। লিখছো সাগর? জি স্যার। সাথে লেখো খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা মজ্জারস্যির কাজ। খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা মজ্জারস্যির কাজ। লিখছো? স্যার লাস্ট লাইনটা একবার বলেন। খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা মজ্জারস্যির কাজ। খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক শক্তি প্রদান করা মজ্জারস্যির কাজ। পারছো লিখতে? স্যার হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার এখানে তাহলে হচ্ছিল অন্ত্যেষ্টিল অঞ্চলে যে তিনটা আছে আর কি, পরিচক্র, মজ্জার, মজ্জা, সেটার মধ্যে শুধুমাত্র মজ্জার ক্ষেত্রে হচ্ছে পানি সঞ্চয়ের কাজটা হবে, বাকি দুটার ক্ষেত্রে হবে না? কেন হবে না কেন? এখানে আমি কি না বলছি, স্যার, তুমি আমরা লেখো পানি কাজে সঞ্চয়, লেখো, কোনো সমস্যা নাই। পানি ও খাদ্য সঞ্চয়, সবাই কম বেশি পানি সঞ্চয় করে। ভিত্তিকলার সবাই খাদ্য সঞ্চয়, পানি সঞ্চয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, এগুলোই হচ্ছে মূল কাজ। তুমি এখানে পানি সঞ্চয় আমি লিখি নাই, মনে নাই তাই লিখি নাই, কিন্তু তুমি লেখো, কোনো সমস্যা নাই। স্যার ওটাকে মজ্জার বেশি এবং মজ্জা রশ্মি, স্যার মজ্জার সেম কাজ, মজ্জা রশ্মি তো একই স্যার, তাহলে তো আলাদা কোনো একই করার দরকার ছিল একই না। একই একই একই। মজ্জা আর মজ্জারস্যি একই জিনিস। মজ্জা হচ্ছে কেন্দ্রটাকে বলে মজ্জা, ওইটারই আবার যে জায়গাটা থাকে জাইলেম আর ফ্লোয়েমের মাঝে মাঝে সেটা নাম মজ্জারস্যি। সেম জিনিস, সেম গঠন, সেম কাজ। বুঝছো না বুঝছো নাই? জি স্যার, ভাও কামে কষ্ট শুধু করিতেছে। কর্টেক্স, কর্টেক্স যেটা, কর্টেক্স তো একই রকম, খালি পার্থক্য কি জানো? কর্টেক্সের মধ্যে প্যারেনকাইমা কোষ থাকে সবচেয়ে বেশি, আর এই মজ্জার মজ্জারস্যির মধ্যে স্ক্লেরেনকাইমা কোষ থাকে বেশি। কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা কোষগুলো একটু বেশি বেশি থাকে মজ্জার মধ্যে মজ্জারস্যির মধ্যে। আর কর্টেক্স যে জায়গাটা, ওইখানে তোমার প্যারেনকাইমা কোষটা বেশি থাকে। এই না হলে কর্টেক্স মজ্জা মজ্জারস্যি মোরালেস সেম, কাছাকাছি। তো ওই তুমি বুঝছো, প্রশ্নের উত্তর পাইছো? জি স্যার বুঝছি। তাহলে আমরা ভিত্তিকলাতন্ত্র কিন্তু শেষ করলাম। একটু সামারি করি, দেখি কে কতটা মনে রাখতে পারছি। খাতার দিকে তাকায় না, মানে তোমাদের খাতার দিকে তাকায় না, আমার খাতার দিকে তাকাও। ভিত্তিকলাতন্ত্র, ঠিক না? এটা হচ্ছে মূল বা কাণ্ড কাটলে পরে যা বের হয়। আমার খাতার দিকে তাকাবা, নিজের খাতার দিকে একটু তাকাবা না। এটা কি? বহিতক। বহিঃত্বক। এখান থেকে রোম বের হতে পারে, কাটা বের হতে পারে, এখান থেকে আকর্ষী বের হতে পারে, এগুলোরে বলে ত্বকী উপবৃদ্ধি, ঠিক তো? জি স্যার। এখানে ছিদ্র থাকতে পারে বিভিন্ন রকম, কোনটার নাম লেন্টিসেল, কোনটার নাম পত্ররন্ধ্র, কোনটার নাম জলরন্ধ্র।
এই পুরো জিনিসটা যখন আমরা আলোচনা করছি সেটা ছিল ত্বকীয় কলাতন্ত্র। তারপর আমরা কি পড়ছি, অনেক সময় এরকম বহির্ত্বকের নিচে একটা অধঃত্বক থাকে, থাকতেই হবে এমন কোনো কথা না, থাকে, অনেক উদ্ভিদে থাকে, অনেক উদ্ভিদে থাকে না, এটাকে আমরা তখন বলছি অধঃত্বক। এক্ষেত্রে আমরা বলছি কাণ্ডে অধঃত্বক থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মূলে কোনো সময় অধঃত্বক থাকবে না। আর সেখানে আমরা বলছি যদি একবীজপত্রী কাণ্ড হয় তাহলে অধঃত্বক হবে স্ক্লেনকাইমা কোষ দিয়ে তৈরি, আর দ্বিবীজপত্রী কাণ্ড হলে অধঃত্বক হবে কোলেনকাইমা কোষ দিয়ে তৈরি। পড়ছি অধঃত্বক। তারপরে কি পড়ছি, তারপরে পড়ছি অন্তত্বক। এই যে অন্তত্বকটাও এরকম এক স্তর প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, পিপা সদৃশ প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। এটা হচ্ছে অন্তত্বক। অন্তত্বক, অন্তত্বক। এবং এই জায়গাটাকে বলছি আমরা কর্টেক্স, এটাকে বলছি আমরা কর্টেক্স। টিস্যু চ্যাপ্টারটা ভালো করে সামারিটা খেয়াল করো, কর্টেক্স। অন্তত্বকের ব্যাপারে বলেছি, অন্তত্বক মূলে অবশ্যই থাকবে, কাণ্ডে থাকতে পারে, নাও থাকতে পারে। আর মূলের যে অন্তত্বক সেটা হবে অনেক পুরু প্রাচীর বিশিষ্ট, যাতে করে পানি ওর ভেতর থেকে বের হয়ে যেতে না পারে। এবং এই জন্য মূলের অন্তত্বকটাকে দেখতে ফিতার মতো মনে হয়, চ্যাপ্টা একটা ফিতার মতো, যেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান ফিতা। তবে অনেক সময় মূলের অন্তত্বকের মাঝে মাঝে আবার পাতলা প্রাচীরযুক্ত কোষ থাকে কিছু, যার মাধ্যমে অল্প কিছু পানি বাইরে বের হতে পারে, কর্টেক্সের এই অঞ্চলে যেতে পারে। ওই ছোট পাতলা প্রাচীর বিশিষ্ট কোষগুলোকে বলে প্যাসেজ সেল, বাংলায় বলে পারণ কোষ। এটা গতকালকে রেকর্ডে পাবা, এগুলো গতকালকে রেকর্ডটা অনেক গুরুত্বপূর্ণ, নোট নিও। তারপরে আমরা বললাম এইমাত্র কর্টেক্স নিয়ে কি বলেছি, কর্টেক্স তো ওই যে এই জায়গাটা যেখানে প্যারেনকাইমা কোষের সংখ্যা বেশি। তাহলে এই যে অধঃত্বক আর এই যে কর্টেক্স আর এই অন্তত্বক, এই তিনটা অংশ নিয়ে তৈরি হয় বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল, সাগর খেয়াল করো, অধঃত্বক, কর্টেক্স আর অন্তত্বক, এই তিনটা অংশ নিয়ে তৈরি হয় কি বহিঃস্থলীয় অঞ্চল। অন্তত্বকের ব্যাপারে আবারও বলছি, মূলে অবশ্যই অন্তত্বক থাকবে, কাণ্ডে থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তত্বক থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তত্বক থাকবে। অন্তত্বক হবে এক স্তর প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এবং কোষগুলো হবে পিপার মতো। আর এই অধঃত্বক হচ্ছে কাণ্ডে থাকতে পারে, নাও থাকতে পারে, মূলে কখনো অধঃত্বক থাকবে না। যদি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় তাহলে অধঃত্বকটা হবে স্ক্লেনকাইমা কোষ দিয়ে তৈরি, দ্বিবীজপত্রী উদ্ভিদে কোলেনকাইমা কোষ দিয়ে তৈরি। আর এটা হচ্ছে কর্টেক্স, কর্টেক্সটা হবে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। অন্তত্বকের নিচে যেটা থাকে এটার নাম পরিচক্র, অন্তত্বকের নিচে যেটা থাকে সেটার নাম পরিচক্র। পরিচক্র মূলে অবশ্যই থাকবে, কাণ্ডে থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে। পরিচক্র হচ্ছে এক স্তর কোষ দিয়েও তৈরি হতে পারে, একাধিক স্তর কোষ দিয়েও তৈরি হতে পারে। আর পরিচক্রের কোষগুলো হচ্ছে বহুভুজাকার, যেখানে অন্তত্বকের কোষগুলো হচ্ছে পিপা সদৃশ প্যারেনকাইমা কোষ, কিন্তু পরিচক্রের কোষগুলো হচ্ছে বহুভুজাকার, এখানে প্যারেনকাইমাও আছে, স্ক্লেনকাইমাও আছে। আর পরিচক্রটা মূলের ক্ষেত্রে অবশ্যই থাকবে এবং এই পরিচক্রের মাধ্যমেই মূলের শাখা প্রশাখা তৈরি হবে। একটা মূলের যে শাখা সেটা তৈরির শুরুটা হবে এই পরিচক্রের এখানে। আর কি ভেতরে কি থাকে, জাইলেম, এটা জাইলেম, আর এই হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম, মনোযোগ রাখো, ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম। এই দুইটাকে কি বলে, পরিবহন কলা। পরিবহন কলা। আর এই কেন্দ্রটাকে কি বলে, কেন্দ্রটাকে কি বলে, মজ্জা। কেন্দ্রটাকে কি বলে বলো, মজ্জা। মজ্জা। এখান থেকে আনতে পারলে ভালো হতো। এই কেন্দ্র হচ্ছে মজ্জা। আর জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে সরু অঞ্চল সেটাকে কি বলে, মজ্জা রশ্মি। এই যে তিনটা জিনিস, পরিচক্র, মজ্জা আর মজ্জা রশ্মি, এই তিনটাকে নিয়ে কি তৈরি হয়,
অন্তঃস্টিলীয় অঞ্চল, তাই না? এই পরিচক্রটুকু, মজ্জাটুকু আর মজ্জারশ্মিটুকু, এই তিনটা আইটেম নিয়ে হয় অন্তঃস্টিলীয় অঞ্চল। তাহলে কলাতন্ত্র তিন ভাগে ভাগ করব। কি? যেখানে আমরা বহিত্বক নিয়ে পড়াশোনা করব, বহিত্বকের মধ্যে থাকবে বহিত্বক নিজে, বহিত্বকের কোনো উপবৃদ্ধি অথবা বহিত্বকের রন্ধ্র, সেটা যাবে ত্বকীয় কলাতন্ত্র। আর জাইলেম ফ্লোয়েম নিয়ে যখন পড়বো সেটা হবে পরিবহন কলাতন্ত্র। এই ত্বকীয় কলাতন্ত্র আর পরিবহন কলাতন্ত্র বাদ দিয়ে যা কিছু থাকবে সবই হবে ভিত্তি কলাতন্ত্র। ভিত্তি কলাতন্ত্রকে আমরা দুই ভাগ করে পড়েছি। এক হচ্ছে অন্ততক থেকে শুরু করে বাইরের টুকু হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। অন্ততক নিজে, কর্টেক্স আর অধোত্বক, এই তিনটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, পড়েছি আমরা তিনটা। আর অন্ততকের পর থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। সেখানে কি কি আছে? পরিচক্র আছে, মজ্জা আছে, মজ্জারশ্মি আছে। আমি পরিবহন কলায় যাব এখনই, কিন্তু তার আগে আমি জিজ্ঞেস করতে চাই, ত্বকীয় কলাতন্ত্র আর এই ভিত্তি কলাতন্ত্র যা আমরা পড়লাম, এর মধ্যে বোঝার কিছু জায়গা বাকি আছে কিনা, পরীক্ষায় আসলে পারবো কিনা? যে কজন আছো ক্লাসে বলো। বুঝছি স্যার। ইনশাল্লাহ পারবো স্যার। নোটটা ভালো করে পড়ো, একটা ক্লাস তোমাদের মিস গেছে, ওই নোটটা কালেক্ট করে পড়ো, আশা করি পারবে। আর বইটাও মিলাও। বইয়ের লেখাগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু আমি কিন্তু একদম সুন্দর করে সামারাইজ করে, তৌহিদ খেয়াল করছো বইটা একটু যদি পড়ে থাকো, আমরা এগুলো অনেক সুন্দর করে ছোট ছোট করে পড়ছি না, ঠিক কিনা? মৌলিক জিনিসটা ঠিক কিনা তৌহিদ? জি স্যার, বইতে একটু কঠিন ভয় লাগে। বইতে একটু এলোমেলো পেঁচানো আছে, কিন্তু নোট যদি তুমি পড়ো, দুইবার পড়লেই নোট মুখস্থ হয়ে যাবে, লিখতে পারবা। এখন আমরা পড়বো পরিবহন কলাতন্ত্র, 3 নাম্বার। এটা 1 ছিল ভিত্তি কলাতন্ত্র, সরি ত্বকীয় কলাতন্ত্র, 2 ভিত্তি কলাতন্ত্র, 3 পরিবহন কলাতন্ত্র। আজকে এটা পড়বো না পরের দিনের জন্য রেখে দেবো? কালকে একটু সংজ্ঞা দিয়ে দেন। হালকা একটু সংজ্ঞা দিয়ে দিই। পরিবহন কলাতন্ত্র লিখে ব্র্যাকেটের মধ্যে লেখো ভাস্কুলার টিস্যু সিস্টেম। লেখো ভাস্কুলার টিস্যু সিস্টেম, লিখে হাইফেন দাও। যে কলা সমূহের মাধ্যমে উদ্ভিদের দেহে পানি ও খাদ্য পরিবাহিত হয়, যে কলা সমূহের মাধ্যমে উদ্ভিদের দেহে পানি ও খাদ্য পরিবাহিত হয়, তাদেরকে একত্রে পরিবহন কলাতন্ত্র বলে। যে কলাসমূহের মাধ্যমে উদ্ভিদের দেহে পানি ও খাদ্য পরিবাহিত হয়, তাদেরকে একত্রে পরিবহন কলাতন্ত্র বলে। আজকে এটুকুই থাকুক। স্যার সবাই পেজের ভালো ছবিগুলো থাকো। একটু দিয়েন স্যার, পেজের ছবিগুলো একটু তুলে দিয়েন গ্রুপে। এগুলো তো জাস্ট বোঝানোর জন্য, এগুলো দিব। না এগুলো স্যার, ওই কেমন? যে প্যারেনকাইমাটা স্যার, ওই যে আপনি ও যে কোষ 3টা দেখাইছিলেন না, ওইটা। ও ঠিক আছে, দেবো। হ্যাঁ প্যারেনকাইমা, কোলেনকাইমা, উস্কুলেনকাইমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ছুটি ভালোভাবে কাটুক, সাবধানে থাকিও। আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।